আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভাষান্তরে রোহিঙ্গাদের সহায়তা দেবে জাতিসংঘ। শনিবার ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি। ক্যাম্পে আর কোনো অঘটন ঘটতে দিতে চায় না সরকার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সেনা শাসকরা জৌলুস দেখালেও রাষ্ট্র পরিচালনা করতে পারে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। সেবক হিসেবে নবীন কর্মকর্তাদের কাজ করার নির্দেশ। আবার অস্থির পেঁয়াজের বাজার। খুচরা বাজারে দাম উঠেছে কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকায়। ভারতের বাজারে চড়া দাম আর সরবরাহের ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। ক্লিন ফিডের বিষয়ে নতুন করে সময় বাড়ানো হবে না, সংবাদ সম্প্রচার করতে পারবে না আইপিটিভি, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন আগের কমিটির নির্বাচন করা সবাই। সর্বাধিক ভোট পেলেন পাপন, সভাপতি নির্বাচন কাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে মিলছে ভাষান্তরের আন্তর্জাতিক স্বীকৃতি। ভাষান্তর নিয়ে জাতিসংঘে ও বাংলাদেশের মধ্যে শনিবার চুক্তি সই হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন। টেলিফোনে বাংলা ভিশনকে তিনি জানান, শনিবার দুপুর ১২টায় সচিবালয়ে এই চুক্তি সই হবে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআর সই করবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ভাষান্তর কেন্দ্রিক সব ধরনের দূরত্ব দূর হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আলোকে জাতিসংঘ ভাষান্তরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম পরিচালনা করবে। এর আগে ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতা করেছিল জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়। সাইন করবে একদিকে আমি, আরেকদিকে ইউএনএইচসিআর কন্ট্যাক্ট করবে। শনিবার দিন ১২টায় আমাদের পিআরও সব জানিয়ে দিবে, কনফারেন্স হবে আমাদের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোনেম বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আর অঘটন ঘটতে দিতে চায় না বাংলাদেশ। এজন্য মুহিবুল্লাহ হত্যার পর রোহিঙ্গা ক্যাম্প এবং মিয়ানমার সীমান্ত সর্বোচ্চ নজরদারিতে আনা হচ্ছে। বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র বা মাদক যেন না আসে, সে ব্যাপারেও সর্বোচ্চ নজরদারির কথা জানান তিনি। দেশগুলো রাজি হয়, আমাদের প্রোটেকশনের পরিমাণ আরো বেড়েছে। সো উই হোপ, এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব, যাতে কোনো ধরনের এই যেগুলো হয়, ওখানে অনেক ড্রাগ ব্যবসা হয়, অনেক ক্রাইমের কাজ হয়, অনেক মানুষগুলোকে হিউম্যান ট্রাফিকিং হয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য এসেছে যে কিছু কিছু আর্মস এইদিকে, তো তারা দে উইল টেক স্ট্রং অ্যাকশন, শক্ত অবস্থানে আমরা এই ব্যাপারে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা ওখানে করতে চাই না। এটা তো যার সবকিছু। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা প্রদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা করেন। অভিনন্দন জানান। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনের অগ্রগতির স্বীকৃতি হিসেবে এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায়। এছাড়া প্রধানমন্ত্রীকে তাঁর ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনা শাসকরা জৌলস দেখাতে পারলেও মানুষের প্রয়োজনে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। সাংবিধানিক বাধ্যবাধকতার প্রতি সম্মান রেখে মানুষের সেবা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের ন্যায় বিচার নিশ্চিতে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রীর বুধবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। দায়িত্ব পালনে নিজেদের উদ্ভাবনী মেধাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবসময় এটা মাথায় রাখতে হবে, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্যটা পূরণের আসলে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন।
কাজে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন, সেটাই আমি চাই। কাজে সেই বিচারের বাণী যেন আর কারো কখনো নিবৃত্তি না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষ যেন প্রশাসনের সেবাটা পায়। কারণ আমিও আমার বাবার পদাঙ্ক অনুসরণ করেই যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি নিজেকে প্রধানমন্ত্রী না, জনগণের সেবক হিসেবে আমি দেখি। আমি মনে করি এই দায়িত্ব আমার জনগণের সেবা করা। তা আপনাদের কাছ থেকে আমি এটা চাই যে আপনারা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন। রাষ্ট্র পরিচালনায় সেনা শাসনের সীমাবদ্ধতা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। যারা ক্ষমতা এসেছিল হত্যাকুশ ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক, তারা হয়তো জৌলুসটা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কী চাহিদা বা মানুষের কী চাহিদা সেই বোধটা তাদের ভিতরে থাকে না। মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্প, করোনা মোকাবেলা ও টিকা কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদও জানান সরকার প্রধান। সকলকে আন্তরিক। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আবার অস্থির পেঁয়াজের বাজার। মাত্র 5 থেকে 7 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 25 টাকা। পাইকারিতে দাম বৃদ্ধির প্রভাবে খুচরা বাজারে পেঁয়াজের কেজি উঠেছে 75 থেকে 80 টাকায়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ভারতের বাজারের চড়া দাম এবং সরবরাহের ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজার যেন লাগামহীন পাগলা ঘোড়া। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজের কেজি ছিল 40 থেকে 45 টাকা, সেই দাম এখন বেড়ে প্রায় দ্বিগুণ। যৌক্তিক কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অনেকটা হুট করেই 20 থেকে 30 টাকা বেড়ে খুচরা বাজারে দর উঠেছে 75 থেকে 80 টাকা। 9 দিনের ব্যবধানে আস্তে আস্তে আপনি 30 টাকার মতো বাড়ছে আর কি। বর্তমান ধরুন পাইকারি আমরা বেচতেছি দেশিটা 70-72 টাকা। এক সপ্তাহ আগে এলসি নিয়েছিলাম 45 টাকা, দেশি নিয়েছিলাম 45 টাকা, এখন প্রতি কেজিতে 20 টাকা 25 টাকা ব্যবধান। দেশে পর্যাপ্ত মজুত থাকার পরও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ভোক্তারা। সিন্ডিকেট অবশ্যই জড়িত আছে, তাইলে তারা ব্যবসা করার জন্য বিভিন্নভাবে স্টক করে রাখে ব্যবসা বাণিজ্য করার জন্য। এগুলা বর্তমান সরকারের নজর দেওয়া আমার মনে করি উচিত। এতদিন শুনেছি যে পেঁয়াজ মানে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে না, হঠাৎ করে আজকে আবার একটা রব উঠছে যে ইন্ডিয়ান পূজা আছে, তো পূজার কারণে ইন্ডিয়ান কোনো গাড়ি ঢুকতেছে না। এর কোনো কারণ আমি দেখি না। এখন সমস্ত মালের দামই ঊর্ধ্বমুখী, যা মানুষের জীবনের জন্য খুবই কষ্টকর। অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য আমদানি কমার অজুহাত ব্যবসায়ীদের। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কম থাকার কারণে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বাড়ছে, আর ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি থাকার কারণে দাম বাড়ার কারণে দেশি পেঁয়াজের দামটা বাড়ছে। কারণ দেখতেছি ইন্ডিয়ার ক্রাইসিস চলতেছে, দামটা একটু বেশি। আমাদের দেশি পেঁয়াজ কৃষকের লস হয়েছে এতদিন, দেখি ইন্ডিয়ানের দাম বাড়তেছে, সামনে আমাদের দেশির দাম বাড়েনি। এই জন্য মানুষ যার বেচার দরকার সে বিক্রি করতেছে না, দাম বাড়ুক আরও পরে বিক্রি করবো, এভাবেই দামটা বাড়াইতেছে। বাজার দিন দিন 5 টাকা 10 টাকা করে বাড়তেছে। গত সপ্তাহে পেঁয়াজ বেশি আমরা 38-40, এখন বেচতেছি 70-72, কেজি 30-35 টাকা বেড়ে গেছে, আরও বাড়ার সম্ভাবনা আছে। নতুন পেঁয়াজ বাজারে ওঠার আগে দাম কমার আর কোনো লক্ষণ দেখছেন না ব্যবসায়ীরা। অজানা কারণে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন আমদানি কম থাকায় দাম বেড়েছে, আর ক্রেতারা বলছেন এখনই বাজার মনিটরিং করা দরকার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কেবল অপারেটররা দিন দরবার করলেও ক্লিন ফিডের বিষয়ে আর কোনো সময় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যখন থেকে ক্লিন ফিড বা বিজ্ঞাপনমুক্ত ফিড আসবে তখন থেকেই কেবল বিদেশি চ্যানেল প্রচার করতে দেয়া হবে বলে জানান তিনি। বলেন টেলিভিশন ও আইপিটিভির মধ্যে পার্থক্য করা হবে যাতে মানুষ দেখেই বুঝতে পারে। ব্যাঙের ছাতার মতো আইপিটিভির অনুমোদন দেয়া হবে না বলেও জানান তিনি। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপের আয়োজন করে। এতে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন 2 বছর ধরে আলাপ আলোচনা করে সব পক্ষের সম্মতিতে ক্লিন ফিডের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এ বিষয়ে আর কোনো সময় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন শিগগিরই এর সুবিধা পাওয়া যাবে। এ ব্যাপারে প্রতিবেশী দেশ ভারতকে আগেই অবহিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এটি ছিল সর্বসম্মত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত মোতাবেক 1 অক্টোবর থেকে সেটি কার্যকর করা হয়েছে। এখন আমাকে অপারেটররা বলছে যে বিদেশি টেলিভিশনগুলো এখন ক্লিন ফিড পাঠাবে। তা আমি বলেছি ঠিক আছে, ক্লিন ফিড পাঠালে আপনারা চালাবেন, এতদিন পাঠায়নি কেন?
তারা অন্যান্য দেশে পাঠায়, আমাদের এখানে পাঠাবে না কেন? এখন তারা পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছে, পাঠাবে। যখন পাঠাবে তখন থেকে সম্প্রচার শুরু হবে। তার আগে আমি কোনো সময় দেওয়ার পক্ষপাতী নই, যে আমাদেরকে 1 মাস সময় দেওয়া হলো কিংবা 2 মাস সময় দিন, এর মধ্যে আমরা ক্লিন ফিট চালু করব, সেটির পক্ষপাতী নয়। বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন করলে নির্মাতাকে এনবিআরে 2 লাখ টাকা জমা দিতে হবে। টিভিতে তা প্রচার করলে 20,000 টাকা দিতে হবে, জানান তিনি। আগামী বছর থেকে অনলাইন আত্মপ্রকাশের আগেই রেজিস্ট্রেশন নিতে হবে বলেও উল্লেখ করেন হাসান মাহমুদ। যখন কোনো এই ধরনের অনুষ্ঠান হবে, সংবাদ সম্মেলন হবে, একটা গ্ল্যান্স যেন কোনটা আইপিটিভি কোনটা টিভি এটা যেন বোঝা যায়। এখন কোনটা আইপিটিভি কোনটা টিভি, যিনি টিভি সম্পর্কে ধারণা নেই তিনি বুঝতে পারবেন না বুমগুলো একই রকম। ওখানেও একটা শৃঙ্খলা আনতে হবে, যে একই ধরনের বুম যাতে ব্যবহার করতে না পারে, কর্তৃপক্ষের ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণ করতে হয়, সেজন্য সংবাদ প্রচার করতে হয়। আবার অনেক সময় দেখা যায় এমন কোনো প্রতিষ্ঠান আছে যেগুলোর বিরুদ্ধে সংবাদ প্রচার করাই যায় না। এই ধরনের নানা ব্যাপার আছে। তো সেই কারণে বিশ্বাসযোগ্যতাটা আগে যেই জায়গায় ছিল সেই জায়গায় এখন আর নাই। এটি বাস্তবতা, বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। তো সেটি কিন্তু দেশের জন্য, গণতন্ত্রের জন্য, বহুমাত্রিক সমাজের জন্য সেটি ভালো নয়। আইপিটিভিতে কোনো খবর প্রচার করা যাবে না বলে আবারও উল্লেখ করেন হাসান মাহমুদ। আমরা খুব সহসা যেই সমস্ত আইপিটিভি সংবাদ প্রচার করে সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয়। বুধবারও হলে ফিরছেন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, 1 ডোজ টিকা প্রাপ্তি সাপেক্ষে সকল আবাসিক শিক্ষার্থীর জন্য 10 অক্টোবর থেকে হল খুলে দেওয়া হচ্ছে। তবে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দীর্ঘ 1.5 বছর পর আবারও মুখর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। দীর্ঘদিন ধরে অব্যবহৃত রুম ধোয়া মোছা ও গোছানোয় ব্যস্ত শিক্ষার্থীরা। আবারও প্রাণবন্ত হলগুলোর ক্যান্টিনও। হলে ওঠার দ্বিতীয় দিনে নিজ নিজ কক্ষে ফিরেছেন অনেক শিক্ষার্থী। তাদের বরণ করে নিচ্ছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। তবে 2 দিনে 1/3 শিক্ষার্থীও এখন পর্যন্ত হলে ফেরেনি। এদিকে বিভিন্ন বিভাগে পরীক্ষা কার্যক্রম চলমান থাকায় রুমে ফিরেই পড়াশোনায় ব্যস্ত অনেকে। কালকে আমাদের 7 সেমিস্টার ফাইনাল আর কি, তো এই জন্য প্রিপারেশন নিচ্ছি। হল প্রশাসন থেকে আমাদের খুব কর্ডিয়ালি রিসেপশনের ব্যবস্থাটা করছিলেন। আর রুমের যে অবস্থাটা ছিল, এটা মনে করেন 1 দিন 2 দিনে গোছায় ওটা খুব টাফ আমাদের জন্য। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, 10 অক্টোবর থেকে সকল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে হল। ক্লাস শুরুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কয়েকদিনের মধ্যে একাডেমিক কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ, তো তাদের জন্য প্রবেশবৃন্দ অলরেডি প্রবেশ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে আমরা 10 অক্টোবর থেকে 1 ডোজ টিকা অন্তত থাকা সাপেক্ষে নিজ নিজ আবাসিক হলে তারা উঠতে পারবে। এনআইডি কর্তৃপক্ষ তাদের সদয় অনুমোদনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে বিশেষ ব্যবস্থায় এনআইডি পেতে পারে, সেই জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। আগামীকালকের থেকেই সেটির কার্যক্রম শুরু হবে। তবে হলে ফেরা শিক্ষার্থীদের সংখ্যা এখনই সবার জন্য হল উন্মুক্ত করে দেয়া হলে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপে বিঘ্নিত হতে পারে করোনাকালীন স্বাস্থ্যবিধি। এখন হচ্ছে মোটামুটি সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা যাচ্ছে, কিন্তু যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার উঠবে তখন হচ্ছে এই রুমেও চাপ বেড়ে যাবে। সব রুমেই মনে করেন যে 4 সিট আছে, সব ডাবল হয়ে যাবে। একজন যখন হচ্ছে আনসেফলি থাকে ওখান থেকে কিন্তু সবাইকে ছড়াবে, কারণ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সবাই একসাথে ঘুমাই। আর গণরুমের যে ব্যাপারটা, এখানে কিন্তু সবাই ঢালাওভাবে ঘুমায়। এদিকে শিক্ষার্থীদের টিকা নিশ্চিতে আলাদা বুথ তৈরি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম উল্লেখ করে তিনি বলেন, একটি বিষয়কে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করেন সাংবাদিকরা। তবে নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদকে কম গুরুত্ব দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে উঠে পত্রিকার পাতায় চোখ বুলাতেই মন খারাপ হয়, আর ইতিবাচক সব খবর ছাপা হয় ভেতরের পাতায়, যা সচরাচর চোখে পড়ে না। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমলেও কিছুটা বেড়েছে শনাক্ত আর শনাক্তের হার। 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে আরও 21 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 21 জনের মধ্যে 12 জনই নারী। এ নিয়ে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়ালো 27,635 জন। 24 ঘন্টায় 24,531টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 703 জন। এ নিয়ে মোট শনাক্ত হল 15,60,155 জন। এ সময় সুস্থ হয়েছেন 817 জন। সব মিলিয়ে করোনা মুক্ত হলেন 15,21,113 জন। আগের দিনের চেয়ে শনাক্তের হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 2.88%। সুস্থতার হার 97.50 এবং মৃত্যুর হার 1.77। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে বলেন, নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে। একটি স্বাধীন, কর্তৃত্বপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে কমিশনের সহযোগিতা করে থাকে সরকার। আওয়ামী লীগ থেকে বাঁচতে নাকি জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপি দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা বসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্বাচনকালে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচন সংক্রান্ত সব কিছুই তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। দলনিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় সংসদের নির্বাচন মানবে না বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দাবি আদায় এবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। করোনার জটিলতা কাটিয়ে দীর্ঘ 6.5 মাস পর আবারও কেন্দ্রীয় কার্যালয়ে নিজ দফতরে যান রুহুল কবির রিজভী। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। অসুস্থতার সময় খোঁজ খবর নেয়ার জন্য দলের সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী। দেশবাসীর প্রতিও শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা। এ সময় চলমান রাজনীতির বিষয়ে কথা বলেন তিনি। বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন জরুরি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং এটা আমার মনে হয় যে এটা শুধু বিএনপির কথা নয়, এটা মানে জনগণের দাবি। আমাদের আন্দোলনে যেতে হবে এবং তীব্র আন্দোলন, এবং যে আন্দোলনে সরকার বাধ্য হবে তার কোনো বিকল্প নয়। আন্দোলন তো কোনো অবৈধ প্রক্রিয়া নয়, এটা সরকার বলে, নানা কথা বলে, কিন্তু আন্দোলনের মধ্যে দিয়েই তখন এটার সমাধান করতে হবে। সরকার বলবে যে আন্দোলন সন্ত্রাস করছে, এই করছে, সেই করছে। তো এটা তো 71 সালে পাকিস্তান গভর্নমেন্টও বলেছে, মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী বলেছে, নানাভাবে বলেছে। বিসিবি নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। আগের কমিটির 19 জনই নির্বাচন করে জয় পেয়েছেন বিপুল ভোটে। ক্যাটাগরি 3-এ খালেদ মাহমুদ সুজনের কাছে 34 ভোটের ব্যবধানে হেরেছেন নাজমুল আবেদিন ফাহিম। রাজশাহী বিভাগ থেকে খালেদ মাসুদ পাইলটও ব্যর্থ হয়েছেন, তবে বোর্ডে নতুন মুখ এসেছে 6 জন। কোনো প্যানেল না থাকায় এবারের বিসিবি নির্বাচন জমজমাট হবে আজ করা গেছে আগে থেকেই। করোনা সতর্কতায় বিসিবি রেখেছিল পোস্টাল আর ই-ভোটের ব্যবস্থা। তবে সারাদিনই সরগরম বিসিবি। কিছুক্ষণ পরপরই স্লোগান মিছিলে গমগম করেছে ক্রিকেট বোর্ড প্রাঙ্গণ। করোনার ভয়ের কোনো বালাই নেই, যদিও এদের কেউই ভোটার নন। বিভিন্ন প্রার্থীর সমর্থক সরাসরি ভোট দিতে এসেছেন 60 জনেরও কম। আমরা আজকে প্রাথমিক ফলাফলটা আপনাদেরকে শুধু যারা জয়ী হয়েছে তাদের নামটা জানাবো, কালকে ফাইনাল ফলাফলটা জানতে পারবেন। ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে শেষ পর্যন্ত প্রার্থী ছিলেন 15 জন। অনুমিতভাবেই সর্বোচ্চ ভোট পেয়েছেন নাজমুল হাসান পাপন। তার মতো 53 ভোট পেয়েছেন আরও 2 জন।
5 নতুন মুখ ফাহিম সিনহা, ওবেদ নিজাম, ইফতেখার রহমান, সালাউদ্দিন চৌধুরী ও মঞ্জুর আলম। পাশাপাশি বিপুল ভোটে জয় তুলে নিয়েছেন গত বোর্ডের পরিচালকরাও। শেষ মুহূর্তে দুজন নাম প্রত্যাহার করে নেয় ঢাকা থেকে নাইমুর রহমান দুর্জয় ও তানবির আহমেদ টিটুর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। দুইজনই পেয়েছেন 17 ভোট করে। পুরনোতেই ভরসা রেখেছে রাজশাহীর কাউন্সিলররা। খালেদ মাসুদ পাইলট ধোপে টেকেননি সাইফুল আলম, স্বপন চৌধুরীর সঙ্গে। 9 ভোটের মাত্র 2টি পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। আগ্রহের কেন্দ্রে ছিলেন ক্যাটাগরি 3-এর 2 প্রার্থী। তবে শীর্ষ খালেদ মাহমুদ সুজনের পেসে অনেকটা উড়ে গেছেন গুরু নাজমুল আবেদিন ফাহিম। 40 ভোটের মধ্যে 37 জনই বেছে নিয়েছেন সুজনকে, 3 জন ভোট দিয়েছেন ফাহিমকে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানা যাবে কে হবেন বোর্ড সভাপতি। তবে নাজমুল হাসান পাপনকেই পছন্দ সংগঠকদের। এই মুহূর্তে নাজমুল হাসান পাপন এমপি সাহেবের বিকল্প এই মুহূর্তে কেউ নেই। বোর্ড সভাপতি যিনি হবেন আমাদের পাপন ভাই হবেন ইনশাল্লাহ আগামীকাল। তো উনি যেই জায়গায় মনে করবেন আমাকে প্রয়োজন সেখানে উনি আমাকে দায়িত্ব দিবেন এবং সেই জায়গাটার দায়িত্ব আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করব। নির্বাচন কাকে বলে আসলে আমি ক্রিকেট বোর্ডের আগে দেখি নাই, গত 2 বার নির্বাচন হয়নি। আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। নির্বাচিতরা দিচ্ছেন ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘদিন ধরে আছি, সেই 12 সাল থেকেই। তো প্রত্যক্ষ পরোক্ষভাবেই এবার সুযোগ এসছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কাজ করার জন্য। অনেক বছর যাবতীয় গতানুগতিক কাজ হচ্ছে, বাট এখন বাংলাদেশের ক্রিকেটের আরেকটা লেভেলে যাওয়ার সময়। তো সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আউট অফ দ্য বক্স কাজ করতে হবে, আরও এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করতে হবে। 25 পরিচালক পদের 16 জনই এসেছেন ভোটের লড়াইয়ে, 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এনএসসির কোটায় আসবেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। প্রণোদনার আশায় প্রতারিত 5 কৃষককে 1 বছরের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল বেঞ্চ বুধবার তাদের জামিন দেয়। ওই কৃষকদের আইনি সহায়তা দানকারী আইনজীবী শিশির মোহাম্মদ মনির জানান, সরকারি প্রণোদনার প্রতিশ্রুতি দিয়ে কুড়িগ্রাম নাগেশ্বরীর 5 হিন্দু ধর্মাবলম্বীকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেয় এক ব্যক্তি। তারপর তাদের অ্যাকাউন্টে 2,46 লাখ টাকা পাঠানো হয়। ওই টাকা উঠাতেই তাদেরকে গাজীপুরের শ্রীপুরের সোনালী ব্যাংক নিয়ে যান শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বজলুর রহমান। ওই 5 ব্যক্তির পেশা কৃষি হওয়ায় ব্যাংক ম্যানেজারের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। এরপর ওই 5 কৃষক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হয়। ওই 5 ব্যক্তি এখনও কারাগারে থাকলেও আটক হয়নি শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বজলুর রহমান। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার আরও 3 রোহিঙ্গাকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের একটি আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত এই রিমান্ডের আদেশ দেন। ওই 3 আসামি হল জিয়াউর রহমান লম্বাসিয়া RW ক্যাম্পের 54 নম্বর ব্লকের মৃত মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ সালাম ও 5 নম্বর ক্যাম্পের রজক আলীর ছেলে মোহাম্মদ ইলিয়াস। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা SI কার্তিক চন্দ্র গ্রেফতার 3 রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ নিয়ে আলাদাভাবে একই মামলার মোট 5 জনকে 3 দিন করে রিমান্ডে নেওয়া হলো। গত বুধবার রাতে নিজ অফিসে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজের 6 দিন পর 3 কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোরে আবদুল্লাপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা কক্সবাজার গিয়েছিল বলে জানিয়েছে র্যাব। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, শিক্ষা সনদ ও মুঠোফোন নিয়ে গত বৃহস্পতিবার যার যার বাসা থেকে বের হয় কলেজ ছাত্রী 3 বান্ধবী, আর বাড়ি ফেরেনি তারা। ওই 3 জন মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে এমন আশঙ্কায় পল্লবী থানায় মামলা করে এক ছাত্রীর পরিবার। মানব পাচার চক্রের সাথে এরা জড়িত হয়ে গেছে। ছোট বাচ্চা, কারণ ওরা তো এখনো ম্যাচুর হয় নাই, ধরতে গেলে কিশোরী ওরা, যেহেতু ওদের বয়স এক একজনের 14-15। তো এই বয়সে এইভাবে যাওয়ার কথা না। সার্টিফিকেট নিয়ে গেছে এবং জাপান যাবে এরকম একটা কথাও আসতেছে। তরিকুল্লাহকে ধরে নেওয়ার পরে বলতেছে হ্যাঁ ওরা আমাকে বলছে জাপান যাবে। তো ডাউটটা আমার ওইদিকেই হয়েছে। আমি নিখোঁজের 6 দিন পর বুধবার ভোরে আবদুল্লাপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা র্যাবকে জানিয়েছে দীর্ঘদিন পড়াশোনা না থাকা আর পারিবারিক বিধিনিষেধে বিরক্ত হয়ে তারা ঘর ছেড়েছিলেন।
এই মামলার 1 নম্বর আসামি ইতিমধ্যে আটক হয়েছে তরিকুল্লাহ এবং এই 3 কন্যা যারা এই কক্সবাজারে গিয়েছিল তাদের প্রলোভনে জাপান যাওয়ার, এরাই হাফসার সঙ্গে পড়েছিল। হাফসার যে ফেসবুক আইডি ছিল সেটিও আর পাওয়া যাচ্ছে না, যার ফলে হাফসাকে আইডেন্টিফাই করা খুব কঠিন হচ্ছে। ইদানিং তো বেশ কিছু মানব পাচারের ঘটনা ঘটছে। আপনারা জানেন যে কক্সবাজার থেকে নিয়ে রওনা হয়ে সমুদ্রপথে কিছু মানব পাচারের ঘটনা ঘটে। এরকম কোনো চক্র কিনা এটিও আমাদেরকে ভেবে দেখতে হবে। 3 ছাত্রীকে রাতেই পল্লবী থানায় হস্তান্তর করে র্যাব। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ স্পৃষ্টে নেত্রকোনার খালিয়াজুড়িতে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছে। বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এই ঘটনাটি হয়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের আইবুল মিয়া, স্ত্রী আবেদা আক্তার এবং মেয়ে পিঙ্কি আক্তার। পুলিশ জানায়, আইবুল মিয়া ঘরে পানি দিচ্ছিলেন, এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন আইবুল। পরে তাকে বাঁচাতে আসলে বিদ্যুৎ স্পৃষ্ট হন স্ত্রী ও মেয়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রতারণার মাধ্যমে প্রায় 11.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন সহ 7 জনের বিরুদ্ধে এবার মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। বুধবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে মামলাটি করেন নুরুল আফসার পারভেজ নামে চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী গ্রাহক। তিনি সহ প্রতারিত অপর ব্যবসায়ী ও ই-অরেঞ্জের গ্রাহক মোর্শেদ শিকদার এবং মাহমুদুল হাসান খানের পক্ষে প্রায় 11.5 লাখ টাকা পাওনা দাবি করে তিনি এই মামলা করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনস PBI-কে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়, গত 27 মের পর থেকে বিভিন্ন সময় পণ্য কিনতে ই-অরেঞ্জকে অর্থ দেন এই গ্রাহকরা, কিন্তু নির্দিষ্ট সময়ের পরও তারা কোনো পণ্য সরবরাহ করেনি। শুভ মহালয়া আজ। ভোর থেকে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার বন্দনা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলো। ভোরে বনানী মাঠে মহালয়ার উদযাপন আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভোরে শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আবাহন জানান সনাতন ধর্মাবলম্বীরা। শঙ্খে শঙ্খে মঙ্গল ধ্বনি আর গানে গানে স্নিগ্ধ ভোরের বাতাসে দুর্গার আগমনী সুর। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই মহালয়া। হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই দিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। তাদের কাছে দেবী দুর্গা সমস্ত অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। তাই সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, করোনার মহামারী দূর হয়ে আবার যেন শান্তি ফিরে আসে পৃথিবীতে। দেবী দুর্গার যে আগমনটা, এটা মনে হয় আমার জীবনে এখন সবচেয়ে বড় পাওয়ার মতো। তো সবাইকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। করোনা এটা যেন আমাদের দেবীর আশীর্বাদে, এই ওনার আগমনে এটি চলে যান। যারা রোগ শোকে ভুক্ত আছেন, মার কাছে আমার এটাই প্রার্থনা, তাদেরকে মুক্ত করে সুস্থ জীবনে তার ছেলে সন্তানদের কাছে, যার বাবা অসুস্থ, মা অসুস্থ, সন্তানদের কাছে ফিরিয়ে দেয়। আমাদের পর্যাপ্ত স্যানিটাইজার রাখা আছে এবং আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এবার যাচ্ছি না, এবং এই যে পূজা মণ্ডপে আমরা কোনো ধরনের প্রসাদ বিতরণ থেকে শুরু করে যেগুলো বেশি জনসমাগমের আশা করে, এবং আমরা সবকিছুতে ডিজিটালে যাচ্ছি, সেটা হচ্ছে কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে। বুধবার ভোর থেকে রাজধানী সহ দেশের অন্যান্য মন্দিরে মহালয়া উপলক্ষে করা হয়েছে বিশেষ আয়োজন। করোনার প্রাদুর্ভাব কমে আসায় এবার কিছুটা উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। গতবারের তুলনায় এবার সারা দেশে প্রায় 2000 মণ্ডপের সংখ্যা বেড়েছে। আমি আশা করব আপনাদের এই উৎসবের যে আনন্দ, সেটি সবার মাঝে সঞ্চারিত হবে এবং সেই আনন্দ সঞ্চারিত হয়ে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন, সেটি আরও দৃঢ় হবে এবং সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেমন দেশ রচিত হয়েছে, সবার সাম্প্রদায়িক বন্ধন প্রীতির মাধ্যমে দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে। এটি আজকে শুভ মহালয়ার লগ্নে আমার প্রার্থনা, আমার কামনা। পঞ্জিকা মতে মহালয়ার দিন থেকে শুরু হয় দুর্গাপূজার গণনা। সেই হিসাবে 11 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজা। বিজয়ের দশমীতে হবে যার সমাপ্তি।
নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাসাবো এলাকায় আরও 2টি বর্জ্য অপসারণ কেন্দ্র চালু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর বাসাবো এলাকায় 5 ও 6 নম্বর ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম STS উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। এ সময় তিনি বলেন, রাস্তাঘাট সহ যত্রতত্র নয়, নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণের জন্যই এই ব্যবস্থাপনা। মানুষের বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহের পর প্রথমে STS এ রাখা হয়, এরপর মাতোয়াইলে বর্জ্য নিষ্কাশন করা হবে। এ পর্যন্ত 39টি ওয়ার্ডের STS এর কাজ শুরু করেছে DSSA। ট্যাক্স আহরণ কার্যক্রম অটোমেশন করতে পারলে এর আওতা বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। দুপুরে অটোমেটেড চালানের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তনে ETDS সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, 2 কোটি লোকের কাছ থেকে ট্যাক্স আহরণ সম্ভব হলেও নানা জটিলতার কারণে মাত্র 10% কাছ থেকে তা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে NBR চেয়ারম্যান বলেন, নথিতে সংস্থাটি একসময় পিছিয়ে থাকলেও এখন বেশিরভাগ কার্যক্রমই পেপারলেস হচ্ছে। করদাতাদের উৎসাহিত করতে শিগগিরই কর বিভাগে রিফান্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মহামারী করোনায় 2 বছরে অন্তত 34 জন সাংবাদিক মারা গেছেন। তাদের স্মরণে শোক ও আলোচনা সভা করেছে জাতীয় প্রেস ক্লাব। VIP লাউঞ্জে অনুষ্ঠিত স্মরণ সভায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের নেতা ও সদস্যরা। প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। করোনায় প্রাণ হারানো সাংবাদিকদের কর্মময় নানা দিক তুলে ধরেন সহকর্মী ও পরিবারের সদস্যরা। পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করেন। সিনিয়র সাংবাদিকরা বলেন, অনেক অভিজ্ঞ সাংবাদিক এই করোনায় প্রাণ হারিয়েছেন, যা জাতীয় জীবনে একটি অপূরণীয় ক্ষতি। তাদের আদর্শ ধারণ করে সাংবাদিকতার মান উন্নয়নের পরামর্শ দেন সাংবাদিক নেতারা। এবার আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির অত্যাচার নির্যাতনের গল্প বলে শেষ করা যাবে না। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও যোগ দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, অধ্যাপিকা শাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। বুধবার সকালে উপজেলার চাঁদনী সিনেমা হলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ ফরিদ খান সহ 12টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা। শুরু হলো ওয়ালটন রেফ্রিজারেটরের স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার শীর্ষক কন্টেস্টের সিজন 2। 6 অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম রাউন্ড চলবে 5 নভেম্বর পর্যন্ত। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরির এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। বুধবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। সিজন 2 এর বিচারক প্যানেলে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র ইডি ও CMO ফিরোজ আলম এবং সিনিয়র ইডি ও হেড অব ব্র্যান্ড ম্যানেজার আমিন খান। ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু ও ইমদাদুল হক সরকার সহ অনেকে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে ভারত সরকারের অর্থায়নে কুঠিবাড়ি সম্প্রসারিত উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিজয় জর্জ। প্রকল্প পরিদর্শন শেষে ভারতীয় ডেপুটি হাই কমিশনার মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে কুঠিবাড়ি চত্বরে বৃক্ষরোপণ করেন। এ সময় তার সাথে ছিলেন ভারতীয় হাই কমিশন রাজশাহী ডেপুটি কমিশনার সঞ্জয় কুমার ভাট্টি, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের সহায়তা দেবে জাতিসংঘ। শনিবার ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি, ক্যাম্পে আর কোনো অঘটন ঘটতে দিতে চায় না সরকার, বললেন পররাষ্ট্রমন্ত্রী।
সেনা শাসকরা জৌলুস দেখালেও রাষ্ট্র পরিচালনা করতে পারে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। সেবক হিসেবে নবীন কর্মকর্তাদের কাজ করার নির্দেশ। আবার অস্থির পেঁয়াজের বাজার। খুচরা বাজারে দাম উঠেছে কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকায়। ভারতের বাজারে চড়া দাম আর সরবরাহের ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। ক্লিন ফিডের বিষয়ে নতুন করে সময় বাড়ানো হবে না, সংবাদ সম্প্রচার করতে পারবে না আইপিটিভি, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন আগের কমিটির নির্বাচন করা সবাই। সর্বাধিক ভোট পেলেন পাপন, সভাপতি নির্বাচন কাল। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।